ফাঁসি হলো না সঞ্জয় রায়ের। আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, আর সঙ্গে 50,000 টাকা জরিমানা। সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত কিনা এই নিয়ে যখন তর্ক চলছে, তরজা চলছে, তখন নতুন করে তার ফাঁসি না হওয়া, নতুন করে বিতর্ক শুরু হলো। আমাদের সঙ্গে যারা ইতিমধ্যেই রয়েছেন একটু আলাপ করে দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির সজল ঘোষ রয়েছেন, আমাদের সঙ্গে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন ডিজি অধীর শর্মা রয়েছেন, এবং আমাদের সঙ্গে থাকবেন সিপিএমের শতরূপ ঘোষ, আমাদের সঙ্গে থাকবেন জুনিয়র চিকিৎসক আরিফ লস্কর, এবং আইনজীবী সেজুতি চক্রবর্তী থাকবেন। সেজুতি তিনি সঞ্জয় রায়ের আইনজীবী। আমি এই জায়গা থেকেই শুরুতে সজলদার কাছে আসবো। সজলদা, এই যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এই বিষয়টা বিচারকের মনে হয়নি, এটা মনে করানোর দায় তো সিবিআই এর ছিল। এটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যা করলেন না। ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে, কারণ সিবিআই তার কাছে একদম সমস্ত রকম যতটুকু এভিডেন্স তার কাছে ছিল সেগুলো তারা দিয়ে, এবং তাদের ডিমান্ড একটাই ছিল যে এটাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে বিচার করা উচিত। এখন জাজ কেন দিলেন না সেটা জাজের বিষয়, কিন্তু আমরা একজন বাংলার মানুষ হিসেবে বা ভারতীয় জনতা পার্টির একজন প্যানেলিস্ট হিসেবে যেভাবেই বলুন না কেন, এই রায়তে আমি বা আমরা কেউই সন্তুষ্ট নয়। এবং আমার মনে হয় এই রায় বিচার ব্যবস্থার উপরে মানুষ মানে প্রশ্ন তুলে দেবে, বিচার ব্যবস্থার প্রতি মানুষ তদন্তের উপরেও তো প্রশ্ন আছে তো থাকবেই তো, একদম নিশ্চয়ই আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি সিবিআই এর মুখপত্র নয়, সিবিআই কে গার্ড করার কোনো ইচ্ছে নেই। সিবিআই ভালোভাবে অ্যাক্টিভ থাকলে অনেক তৃণমূলের নেতা, পিসি ভাইপো শুদ্ধ সবাই জেলে যেত, এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর সিবিআই কিসের উপর চলে? একটা তদন্তকারী সংস্থা সবসময় চলে হচ্ছে কিছু প্রমাণের ওপরে, তথ্যের ওপরে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মানে 4 দিন বলে একটা কথা আছে যে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে 4 রাত পেয়েছিলেন। যা যা মারার এই তদন্তের তিনি সব মেরে সাফ করে দিয়েছেন। আপনি বলুন কিসের ওপরে হবে? আচ্ছা, আমি এই জায়গাতে সজলদা আসবো আপনার কাছে। শেষ করেন না, আমি বলতে পারি কতগুলো কথা। আর যেটা শুনছিলাম এর আগে যে সিবিআই যেহেতু প্রমাণ লোপাট হয়ে গেছে, সেহেতু সিবিআই এক্ষেত্রে প্রমাণ করতে পারেনি সঞ্জয় রায় ছাড়া বাকিদের ক্ষেত্রে। নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে? নারদার ভিডিও পাওয়া যায় না? বোধহয় ওর বাদিকটা খাটো আছে, আমি ওটা পরিষ্কার করে বলেছি। যদি ঠিকঠাক তদন্ত বাকিগুলো হতো, তাহলে সবাই জেলে থাকতো। তৃণমূলের সব নেতা জেলে থাকতো। হয়ে যাবে বলেনি। আসলে আমার তো একটাই দল করার অভিজ্ঞতা, সে কারণে আমার অনেক কিছুই খাটো আছে। অনেক দলের সঙ্গে জোট করার অভিজ্ঞতা আছে বলো। অনেক দলের সঙ্গে জোট করার অভিজ্ঞতা আছে বলো। অনেক দলের সাথে জোট করা, কাউকে ডাকিনি বলে তার দলের সঙ্গে জোট করা, ফিশ ফ্রাই খাওয়া। এইটা ভালো যে ফিশ ফ্রাই খেয়েও আমরা সিপিএম করি, ঝালমুড়ি খেয়ে অনেকে তৃণমূলের মন্ত্রী হয়ে যায় সজলদাকে পথে বসিয়ে। এবার ইয়ে করি, এবার যে কথাটা বলছিলাম, সে আরে 3টে দল বদলালে কি অন্তত কাউন্সিলর হতে পারতেন না? কিন্তু আজকে কে শুরু করলো? আমি তো আমার কথা বলছি, এতক্ষণ যখন কথা হচ্ছিল একবার ইন্টারাপ্ট করি, তাই না? সুতরাং এগুলো করে কি হবে? আমি যে কথাটা বলছি, নারদার ভিডিও কিন্তু একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া চোর শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে, যেহেতু শুভেন্দু মুকুলের মতো চোরগুলো পয়সা খেয়েছে, সেহেতু চোর শুভেন্দু চোর মুকুলকে বাঁচানোর জন্য বিজেপি নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাকে মুছেছিল, নিজের ফেস লসটাকে আটকানোর জন্য। তাতে কিন্তু নারদার ভিডিও মিথ্যে হয়ে যায়নি। বাকি সব জায়গায় নারদার ভিডিও রয়েছে, তোমাদের 24 ঘন্টার ইউটিউব চ্যানেলেও আছে, সমস্ত জায়গায় পাবলিক ডোমেনে। না, এটা আমি একদম ইস্যুতেই বলছি। আমি জীবনে প্রথম রাজনৈতিক আলোচনায় আসিনি, আমি জানি কোনটা ইস্যু। তা সত্ত্বেও নারদার কেন তদন্ত শেষ হয়নি? বিজেপি চায়নি বলে। যেহেতু নারদার চোরেদের সাথে বিজেপি একটা অংশকে ঘরে নিয়েছে এবং অপর অংশকে চটাতে পারবে না বিজেপি আরএসএস, সেহেতু তদন্ত শেষ হয়নি। বিজেপি কর্মীদেরকে খুন করার অভিযোগে 2021 বিধানসভা ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্সের যে সিবিআই তদন্ত, বিজেপি সমর্থক বিজেপি কর্মীদের যারা খুন হয়েছিলেন তাদের পরিবার কি সাক্ষ্য দিচ্ছে না? তারপরও কেন সেই তদন্তের মীমাংসা হয়নি? আজকে 4 বছর পার করে 5 বছরে পা রাখলাম, 3 বছর পার করে 4 বছরে পা রাখলাম। কেননা তারা চায়নি, বিজেপি চায়নি আমার কর্মী মরলে মরুক, কিন্তু যেন শাস্তি না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, চায়নি বলে। এবার আমি আসি দ্বিতীয় কথা। সুতরাং এই তদন্ত প্রমাণ লোপাট ফালতু কথা। দ্বিতীয় কথা আমি তোমায় বলছি, সভ্য,
এই ঘটনাটা ঘটার 96 ঘন্টার মধ্যে সিবিআই হাতে তদন্তভার পেয়েছে। সিবিআই প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত তুমি দেখো তো কটা মামলা এরকম আছে, কটা খুনের ঘটনা কি যে কোনো ধর্ষণের ঘটনা আছে যেখানে সিবিআই 96 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে পারে। যে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, যে কোনো রাজ্যে এরকম কোনো ক্রাইম ঘটলে তদন্তটা শুরু করে রাজ্যের পুলিশ, যে কোনো রাজ্যে, এটা বিজেপি শাসিত রাজ্য হলেও তাই, বিজেপি বিরোধী রাজ্য হলেও তাই। 5 বছর পরে 6 বছর পরেও অনেক সময় দেখা যায় যে সিবিআই তদন্তের দায়ভার হাতে পেয়েছে। 5 বছর পরে তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পরেও অনেক সময় সিবিআই সেই কেসকে ক্র্যাক করে। এখানে 96 ঘন্টার মধ্যে হাতে পেয়ে গেছে, তারপরও তারা প্রমাণ লোপাট হয়ে গেছে বলে কিছু প্রমাণ করতে পারলো না। এবং তাই যদি প্রমাণ লোপাটই হয়ে গিয়ে থাকবে তাহলে এই সিবিআই সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে যে তথ্য জমা দিয়েছে তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে আমার 30 বছরের বিচারক হিসেবে জীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি। এইবার এটা আমি বলছি প্রমাণ লোপাট হলে এই প্রমাণগুলো দিতে পারতো না সিবিআই। হয়তো কিছু প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু যে প্রমাণ লোপাট হয়নি সেই প্রমাণ সিবিআই যেহেতু সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল মুখবন্ধ খামে, সেটাকে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি এই কথাটা বলেছিলেন, তাই তো? তাহলে আমাকে এটা বোঝানো হোক যে সিবিআই বুকবন্ধ খামে যেটা সুপ্রিম কোর্টে জমা দিতে পারে সেইটাই কেন চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে জমা দিতে পারে না, যে অভিজিৎ মন্ডলের জামিনটা হয়ে যায়। আমি শেষ কথা আমি দেখাচ্ছি। এই যে পারসেপশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি থাকলে দোষীদের ফাঁসি হয়ে যেত। আসলে উনি যদি এই কথাটা বেশি করে বলেন তাহলে ধরে নিতে হবে যে সমস্ত বিরোধী দলের কর্মীদেরকে এখন লোয়ার কোর্টের অর্ডারেই জেল খাটতে হচ্ছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই কোর্ট এরকম অর্ডার দিচ্ছে। লোয়ার কোর্টের উপর যদি ওনার এই নিয়ন্ত্রণ থাকে। যাই হোক, আমি যে কারণে কথাটা বলছি, দেখুন তো এই ছবিটা চিনতে পারেন কিনা। আরজি করের ঘটনা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং তারপরে সমাবেশের ছবি, যদি আপনাদের ক্যামেরায় ধরা যায়। ছবিটা আমি এই কারণে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় না বড় বড় বোর্ড লাগিয়ে রেখেছেন দোষীদের ফাঁসি চাই, দোষীদের। ওই 4 দিন 4.5 দিন কলকাতা পুলিশ এসআইটি তদন্ত করার পরে রাজ্যের পুলিশ মন্ত্রীও কিন্তু দোষীদের ফাঁসি চেয়েছিলেন। বলছিল যে শিয়ালদা কোর্টে কেন বললো না, আমি ভাবছি যে ও কেন সিবিআইতে গেল না। সুপ্রিম কোর্টে তো দিয়ে দিয়েছিল কাগজটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সেখানে ছিলেন, তাহলে ওরা সার্টিফাইড কপিটা নিয়ে এসে জমা করে দিক না। কারণ এইভাবে এটা হয় না, কারণ একটা বিশেষ করে মুখবন্ধ খামে একটা অবজারভেশন লেখা হয়েছে, তদন্তের সাক্ষী সবুত দেওয়া হয়নি ওখানে। এই সহজ সরল জিনিসটা বুঝতে হবে যে আমরা অবজারভেশন এই করেছি, আমরা তদন্তটাকে এতটা এগিয়েছি, আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আগামী দিনে আমাদের এই চিন্তা ভাবনা। আমার ধারণা ভুল হতে পারে, হ্যাঁ, সেই রকম ভাবে তারা অবজারভেশন দিয়েছিল। প্রথম কথা হচ্ছে বিকাশবাবু যাওয়াটা নিজের ইচ্ছায় বন্ধ করেননি, ওনার পরিবারই আইনজীবী পাল্টেছিলেন, এটা সবাই জানে। এগুলোকে নিয়ে এখন কথা জাগলারি করে না, আসল ঘটনা থেকে আইনজীবী হিসেবে বিশ্বাস করেনি তাদের কথাকে এখানে আমরা কি করে বিশ্বাস করতে হবে না? পরিবার তোমাদের বিশ্বাস করেনি ভাই, পরিবার তোমাদের বিশ্বাস করেনি, তোমার কথা এখানে আমি কি বিশ্বাস? কিন্তু এটা কিন্তু ঘটনা যে আমি যে কোনো কারণে ওটা কেন ইন্টারাপ্ট করছি না, কারণ আমার মধ্যে কোনো ছটফটানি নেই। তুমি অন্যদিন করো না, আজকে ছটফট করছো কেন ভেতর থেকে আমি বুঝতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু বিকাশবাবু থাকলেও তো ফাঁসির দাবি তিনি করতেন, ওটা নিয়ে কথা বলছি না, আমি অন্য কথা বলছি ভাই। দ্বিতীয় কথা হচ্ছে ওনার পরিবার 24 ঘন্টাকে ইন্টারভিউতে বলেছিলেন যে বিজেপির ভূমিকা আমার ভালো লাগছে না, 24 ঘন্টাতেই আমরা দেখেছি। সুতরাং আমি সেই তর্কের মধ্যেও যাচ্ছি না, কারণ এটা ঘটনা যে শাস্তি দেওয়ার দায়িত্ব বিজেপিরও ছিল না, শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল বা শাস্তিটাকে এনশিওর করার দায়িত্ব ছিল সিবিআই এবং অবশ্যই পরবর্তীকালে জুডিশিয়ারির। 3 নম্বর কথা, সজলদার একটা বড় গুণ হচ্ছে বিভিন্ন কথা বলার সময় নিজেই বলে দেয় যে আমি ভুলও হতে পারি। সুতরাং কেন ও নিজেও জানে যে আসলে ভুলই বলছে। মুখবন্ধ খামে এটাই বলে দিচ্ছি, মুখবন্ধ খামে যেটা সিবিআই কোর্টে জমা দিয়েছিল সেটার কোনো সার্টিফাইড কপি তুলে জমা দেওয়ার ক্ষমতা লোয়ার কোর্টে বিকাশ ভট্টাচার্য, কেন বিকাশ ভট্টাচার্য ঠাকুরদারও ছিল না, সিবিআই ছিল না, সিবিআই ছিল। কেন ছিল? ঘটনাটা হচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা সম্পর্কে সিবিআই যা যা পেয়েছে সেইগুলোকে লিখে সিবিআই হাইকোর্টের চিফ জাস্টিস সহ 3 জন জাস্টিসের সামনে প্লেস করেছিলেন। সেইটা ওই 3 জন পড়েছিলেন এবং ওইটা পড়ে একজন জাস্টিস চিফ জাস্টিসের পাশে বসে বলেছিলেন যে পুলিশের এই ভূমিকা আপনারা যা এখানে লিখে দিয়েছেন, যা আপনারা পেয়েছেন, এই ভূমিকা আমি আমার 30 বছরের বিচার জীবনের দেখিনি। এইবার আমার কথাটা হচ্ছে সিবিআই যেটা ওখানে লিখে দিতে পারলো
সিবিআই এবং 3 জন বিচারপতি জানেন সেইটা কেন চার্জশিট হিসেবে জমা দিতে পারলো না? কারণ আমাদের মনে রাখতে হবে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু বেল পেয়েছে, খালি তাদের নামে চার্জশিট জমা হয়নি বলে এখনো অবধি। এবং উনিও যে কথাটা বললেন যে তখন ঠিকই কথা, তখন আমরা শুনেছিলাম যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যবে বেল পেয়েছিল তবে থেকে আমরা শুনে আসছি, নেই করে 7-8 বছর পার করে ফেলেছি, আজ পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি। সুব্রত মুখার্জিরা বেল পাওয়ার পরে শুনেছিলাম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে, আবার জেলে যেতে পারেন। সেই সুব্রত মুখার্জি আর আমাদের এই হাওড়ার উলুবেড়িয়ার এমপি ছিলেন সুলতান আহমেদ নারদার কেসে মারাই গেলেন, আর সাপ্লিমেন্টারি চার্জশিট তাই একদম। এবং দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি। এইখানেই আমাদের বক্তব্য হচ্ছে যে এত মানুষের এত লড়াইয়ের পরও এই পরিণতি দেখতে হবে। এবং আমি যে প্রশ্নটা এর আগে করেছিলাম, বারবার করে এই প্রশ্নটাই করতে চাই, যবে এই যে উনি বললেন না যে 5 দিন কি 4.5 দিন যাদের হাতে তদন্ত ছিল তাদেরকে কেন ডেকে পাঠানো হয়নি, ঠিক কথা। আমি বলছি একজন আইপিএস অফিসার প্রেস কনফারেন্স করে মিথ্যে ছবি দেখিয়ে একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালাচ্ছে অভিক দেখে। সেই আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জিকে ডেকে আজ অব্দি এই প্রশ্নটা করা হলো না যে আপনার কি কারণ ছিল যে আপনি একজন তৃণমূল নেতাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে মিথ্যে কথা বলছিলেন। আমরা দেখলাম সেই কল রেকর্ড শুনলাম এবং পুলিশ ওটাকে অস্বীকার করলো না, পুলিশ স্বীকার করলো যে হ্যাঁ কল রেকর্ডটা সত্যি। কি না ওরা পরিবারে বলছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, হয়তো অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর থেকে ফোন করে বলা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডেকে আজ অব্দি জিজ্ঞেস করলো না যে আপনি কেন পরিবারকে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করছে। না, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডাকা হয়নি, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা করেছে আমি চেক করবো। তুমি যখন বলছো তুমি সাধারণভাবে ভুল তথ্য দাও না, আমি উড়িয়ে দিচ্ছি না তোমার কথাটা, আমি চেক করবো। তুমি দাও, তোমার দিকে ইঙ্গিত করলাম। এইটা বলছি যে আমি এবার আজকে আমাদের এই যে আলোচনাটা শুনছেন, যারা শুনছেন, দেখুন আপনারা বিচার করুন যে দেখুন আমারও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বলার মতো অনেক কথা আছে, বিজেপিরও আমাদের বিরুদ্ধে বলার মতো অনেক কথা আছে, সেই কারণেই আমরা বিরোধী রাজনৈতিক দল একে অপরের। কিন্তু আজকে এই চটুলতাটাই চলা উচিত নাকি সত্যি সত্যি আজকে যেটা হলো সবাই বলছে খারাপ হলো, কিন্তু দায়টা কার খারাপ হওয়ার? এবং আমি দেখালাম আপনাদেরকে মুখ্যমন্ত্রী নিজে, আপনারা সবাই দেখেছেন, আপনাদের সেটা মনে আছে, সেই দৃশ্য আজ থেকে কয়েক মাস আগের, মুখ্যমন্ত্রী নিজে 4 দিন 4.5 দিন তদন্ত হওয়ার পরে একাধিক দোষী আছে এইটা বলে মুখ্যমন্ত্রী নিজে সভা করছেন। আজকে যদি কেউ বলে যে কেন একজন দোষীকে চিহ্নিত করে বাকিদেরকে ছাড় দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আমরা গুজব লড়াচ্ছি, আমরা পারসেপশন বিল্ড করছি, আমরা পাবলিক সেন্টিমেন্টে ধোঁয়া দিচ্ছি, এর পেছনে কোনো বাস্তবতা নেই, ভিত্তি নেই। ভিত্তি যদি না থাকবে তাহলে মুখ্যমন্ত্রী সেদিন কেন বলেছিলেন দোষীদের? এই রাজনৈতিক প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করব নাকি এ ওকে চাটবে ও তাকে চাটবে? এই দায় তাদের আছে যারা কিনা এই অপরাধীদেরকে আড়াল করার কাজে দোষী। এরা এখানে এখানে যিনি আইও সিবিআই সীমা পাহুজা, তিনি উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনাতে আইও ছিলেন। এবার হাতরাসের ঘটনা বহু চর্চিত, সেখানে ডবল ইঞ্জিনের সরকার ছিল, সেখানে সিবিআই দেরিতে পেয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ মুছে দিয়েছে। এটা যদি হয়ে থাকে আলাদা কথা, না হয়ে থাকলে খেয়াল রাখবেন সেখানে যে মেয়েটি মারা যায় তার ডেথ বেড স্টেটমেন্ট ছিল, সেখানে 4 জনেরই নাম ছিল, সেই 4 জনের মধ্যে 3 জন বেকসুর খালাস হয়েছে আর একজন শুধু খুনের দায়ে অভিযুক্ত হয়ে প্রমাণিত হয়েছে, ধর্ষণের নয়। সেই সীমা পাহুজা এই মামলারও আইও ছিলেন, রায় ঘোষণার দিন তিনি কোর্টে অবধি যাননি। তো ওভারঅল সিবিআইয়ের অ্যাপ্রোচ নিয়ে যে প্রশ্ন যারা করছেন, কারেক্টলি করছেন যে এতটা ক্যালাস অ্যাপ্রোচ কেন? আচ্ছা, আমার 1 মিনিট সময় আছে, সরি কাউকে। এই ঘটনা ঘটেছিল, তোমাদের মনে থাকবে, তখন ট্রায়াল চলছে, মানে তখন ইনফ্যাক্ট ট্রায়াল শুরু হয়নি, তখন বেল হিয়ারিং চলছে, বিকেল 4:30 বেজে গেছে, 4টে কোর্ট বন্ধ হওয়ার কথা, তখনও সিবিআই আইনজীবী উপস্থিত হয়নি। ম্যাজিস্ট্রেট বলছে আমি কি তবে সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেবো? আচ্ছা, আমার সময় একদম শেষ, সময় একদম শেষ।